শরীফ ওসমান হাদিকে গুলির ৭২ ঘন্টার বেশি পেরিয়ে গেলেও ধরা যায়নি মূল অভিযুক্তকে। অবৈধ অস্ত্রের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে উত্তর দেন, পেঁয়াজের ঝাঁজ বেড়েছে। এমন প্রেক্ষিতে বড় প্রশ্ন, জীবনের মূল্য বেশি নাকি ১৫০ টাকার পেঁয়াজ? শিরোনাম দিয়েছি পেঁয়াজের ঝাঁজে আইনশৃঙ্খলা। সঙ্গ দেব নাজমুস সাকিব। ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন একটি ঘটনা মন্তব্য করে সিইসি বলেছেন, যত কিছুই ঘটুক সব মোকাবেলা করে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে ৪৮ ঘন্টার মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে চিরুনি অভিযান এবং হাসিনাকে ফেরত এনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা না হলে স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন ডাকসু নেতারা। একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। নিশ্চিন্ত থাকেন, নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি সেই ওয়াদা ইনশাল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আজ আমরা আলোচনা করছি পেঁয়াজের ঝাঁজে আইনশৃঙ্খলা। আলোচনায় যোগ দিতে স্টুডিওতে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। ধন্যবাদ। জানতে চাই যে বাজারে পেঁয়াজের ঝাঁজ কি প্রাণের চেয়ে বেশি? দেখেন, আমি অত্যন্ত ব্যথিত হয়েছি এবং সারা বাংলাদেশের মানুষ তারাও ব্যথিত। আমাদের একজন বিপ্লবী সন্তান, তিনি দুর্বৃত্তদের গুলিতে ব্যাপকভাবে আহত হয়েছেন। আজকে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তিনি আদৌ আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরবেন কিনা সেটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কারণ বাংলাদেশের চিকিৎসকরা যেভাবে এই ঘটনার বা আমাদের ওসমান হাদির যে অবস্থা বর্ণনা করেছেন, সেটি শুনে আমাদের কাছে মনে হয়েছে যে তার ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তারপরেও আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর অশেষ কুদরতে রহমতে তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন। দেখেন, আমরা বারবার কিন্তু সরকারকে বলছিলাম, যদি আপনারা পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে সেরা নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু 16 মাসে এই সরকার আসলে সেরা নির্বাচনী পরিবেশ তৈরি করার উদ্যোগ নেয়নি, যার প্রমাণ ওসমান হাদি। ওসমান হাদি নিজেও কিন্তু বারবার বলছিলেন যে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি এটিও বলেছিলেন যে ভারতীয় নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে। ওসমান হাদির বক্তব্য সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ত। তিনি এমনভাবে কথাগুলো বলতেন, ব্যাপকভাবে বক্তব্যগুলো ভাইরাল হতো। আমি নিশ্চিত যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্য উপদেষ্টা বলেন, বা যারা আসলে গোয়েন্দা সংস্থায় কাজ করে, প্রশাসনে রয়েছে, তারা ওসমান হাদির এই বক্তব্য শুনেছিলেন। কিন্তু দুঃখ লাগছে যে তারা কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। এখন উদ্যোগটা আসলে কেন তারা গ্রহণ করবেন? কারণ এই সরকারে যারা আছে বা বিভিন্ন জায়গায় যে প্রশাসনিক সেট আপ হয়েছে অভ্যুত্থানের পরে, তারা তো বিপ্লবী না। বিপ্লবে তাদের ভূমিকা নাই, তাদের সন্তানরা রক্ত দেয়নি, ভূমিকা রাখে নাই। তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে বা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তারা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলো ধারণ করে না। কিন্তু আমরা একটা জিনিস দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে যদি যিনি আসলে অপরাধী তাকে ধরিয়ে দিতে পারলে সরকার 50 লাখ টাকা পুরস্কার দেবে। তাহলে আমাদের যে ইন্টেলিজেন্স, তারা কি আসলে সেইভাবে কাজ করছে না? বিষয়টি আমরা আসবো। দেখছেন ভোটের ট্রেন। আমরা কথা বলছিলাম যে 50 লাখ টাকা ঘোষণা করা হয়েছে, এর মানে কি আসলে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা প্রকাশ করছে সরকার? আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, আমরা দেখেছি যারা ছাত্রলীগ করত, যারা আওয়ামী পরিবারের, তাদেরকে বেছে বেছে এনএসআই, ডিজিএফআই, অন্যান্য গোয়েন্দা সংস্থা, এমনকি পুলিশের এসআই হিসেবে নিয়োগ দেওয়া হতো। তার মানে কি? তার মানে এই যে গোয়েন্দা সেট আপ, যেটা হাসিনা রেজিমে যে সেট আপ তৈরি করা হয়েছিল, সেটার কোনো পরিবর্তন হয়নি। হয়তো উপর লেভেলে কয়েকজনকে পদায়ন করা হয়েছে বা তাদের রদবদল করা হয়েছে, কিন্তু প্রকৃত পক্ষে আসলে ওই গোয়েন্দা সংস্থার কোনো সংস্কার হয়নি।
এবং এই গোয়েন্দা সংস্থা আসলে সরকারকে সঠিক তথ্য দেয় না, কারণ তাদের মধ্যে অনেকে আওয়ামী পরিবারের, ছাত্রলীগের বা বিভিন্ন আপনার আওয়ামী সংশ্লিষ্ট বিভিন্ন দলের সাথে জড়িত ছিল। তো সেই জায়গায় তারা সঠিক তথ্য সরকারকে দিবে এটি আমি মনে করি না। কিন্তু সরকারের অনেক দায়িত্ব ছিল, বিশেষ করে একজন বলিষ্ঠ কণ্ঠস্বরের এবং সাহসী ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া। দেখেন, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সাংবাদিকরা তার কাছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলো, আর তিনি আসলে পেঁয়াজের মূল্যের কথা বললেন। তো আমারও সেই একই প্রশ্ন যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কি আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের থেকে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ করা আসলে বেশি গুরুত্বপূর্ণ? দেখেন, তিনি বলছেন যে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হবে। তো আপনার পুলিশের মধ্যে, গোয়েন্দা সংস্থার মধ্যে বা আপনারা মিলে কেন এই অনুসন্ধান করছেন না? এই যে 50 লাখ টাকা আপনারা মানে ঘোষণা করলেন, এই টাকা কার টাকা? আপনার টাকা? রাষ্ট্রের টাকা। তো এইভাবে আসলে পুরস্কার ঘোষণা করে আসামি যদি ধরতে হয়, তাহলে জনগণ সেই রাষ্ট্রের দায়িত্ব নিবে। আপনারা কেন আছেন? দায়িত্ব ছেড়ে দেন। এই স্বরাষ্ট্র উপদেষ্টা একজন অযোগ্য ব্যক্তিত্ব এবং এই স্বরাষ্ট্র মিনিস্ট্রির আসলে দায়িত্ব পালন করার মতন তার কোনো যোগ্যতা, ক্যাপাসিটি নাই। এত সহজ সরল এবং বোকা মানুষ দিয়ে এই মন্ত্রণালয় চলে না। সরকারকে এই কথা আমরা বারবার বলেছি, প্রধান উপদেষ্টা নিজেও জানেন, অন্যান্য উপদেষ্টারাও তার এই আচরণ, কর্মযোগ্য নিয়ে খুবই বিরক্ত। আমরা একটা বিষয় লক্ষ্য করছি, যখন হাইকোর্ট কাউকে জামিন দিচ্ছে, এই জামিনের জন্য ধরা হচ্ছে কাকে? আইনমন্ত্রীকে, মানে আইন উপদেষ্টাকে, আসিফ নজরুলকে। আমি একটি বিষয় ক্লিয়ার করি, দেখেন, বিচার বিভাগ আমরা স্বাধীন চাই না, আমরা তো সবাই বলি যে বিচার বিভাগ স্বাধীন হবে। এখন এই যে আমাদের হাইকোর্ট কার অধীনে? আমাদের প্রধান বিচারপতি বা অন্যান্য যারা বিচারপতি রয়েছে তারা কিন্তু জামিন দিয়ে থাকে। এক্ষেত্রে আইন উপদেষ্টা বা আইন মন্ত্রণালয়ের কোনো আসলে সুযোগ নাই যে তার জামিনটা করাবে। আমি আজকেও দেখলাম অনেকে আইন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হলো কেন, কি কারণে? তাকে জামিন দিয়েছে হাইকোর্ট, তারপরে প্রধান বিচারপতিকে ধরেন, যে বেঞ্চ তাদেরকে জামিন দিয়েছে সেই বেঞ্চকে ধরেন। এই ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের কোনো আসলে সংযোগ নাই। আর ব্যর্থতা স্বরাষ্ট্র উপদেষ্টার, কারণ তিনি আসামি ধরতে পারেননি, জামিনের ক্ষেত্রে তার ভূমিকা নাই। আরেকটা বিষয় আমরা দেখলাম, যেমন বেশ কয়েক মাস আগে আমরা দেখেছি যে ডেভিল হান্ট করা হয়েছে এর আগে। এখন যখন আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে গেল, আবারও ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে কি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নত এর আগে কি আমরা হতে দেখেছি? দেখেন, আমার মনে হয় জনগণের পক্ষ থেকে ডেভিল হান্ট ঘোষণা করে এই উপদেষ্টা পরিষদের মধ্যে যে সকল ডেভিল আছে, সরকারের মধ্যে, প্রশাসনের মধ্যে যে সকল ডেভিল আছে, তাদেরকে আমাদের আগে ধরতে হবে। এই সকল আওয়ামী ডেভিল এবং প্রেতাত্মারা যদি সরকারে থাকে, কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হবে না। আপনার কি মনে হয় এই যে 16 মাসে কোনো পরিবর্তন হলো না, এর দায় কি সামগ্রিকভাবে এই উপদেষ্টা পরিষদে নেওয়া লাগবে না? দেখেন, সামগ্রিকভাবে কিন্তু এই বাংলাদেশ যে নিয়ন্ত্রণের মধ্যে আসে নাই বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই, হ্যাঁ, এর দায় অবশ্যই আসিফ নজরুল থেকে শুরু করে আদিলুর রহমান শুভ্র, সৈয়দা রিজওয়ানা আপা থেকে শুরু করে সবার উপরে কিন্তু বর্তায়। এমনকি সব থেকে বেশি বর্তায় কিন্তু প্রধান উপদেষ্টার উপরে। আমার খুব দুঃখ লাগে যে এমন একজন ব্যক্তিকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছি, তিনি আসলে এই প্রধান উপদেষ্টাগিরি করার যোগ্য নন। আজকে আমার বলতে আসলে আমি বাধ্য হচ্ছি, যখন আমার ভাই উসমান হাদি এইভাবে মৃত্যু সজ্জায়, আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার পেজ থেকে 10টা পোস্ট করা হয়েছে, কিন্তু আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য, তারা যাতে ভারতে না পালাতে পারে এজন্য কিন্তু সীমান্তে পাহারা দেওয়া হয়নি, সারা দেশে কিন্তু অভিযান শুরু হয়নি। আপনি এর আগে আমরা দেখেছিলাম যে ডেভিল হান্ট শুরু করেছিলেন, কয়জন আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে, ছাত্রলীগ, যুবলীগ তাদেরকে গ্রেপ্তার করেছিলেন। এইবার ডেভিল হান্ট 2 আপনারা শুরু করতে চাচ্ছেন। আমার মনে হয় এই ডেভিল হান্ট 2 উপদেষ্টা পরিষদ, সরকার, প্রশাসনের মধ্যে যারা ডেভিল রয়েছে তাদেরকে ধরার জন্য জনগণের পক্ষ থেকে ঘোষণা করা দরকার। এর বাইরেও কিন্তু আমরা দেখছি যে 26 তারিখ তারেক রহমান আসার কথা। এর বাইরেও যারা রাজনৈতিক 25 তারিখ তার আসার কথা, এবং রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন আপনারা, তাদেরও কিন্তু একটা ঝুঁকির মধ্যে আসলে সময়টা পার করছে। সেই সব বিষয়ে আমরা আলোচনা করব, তবে ভোটের ট্রেনে নিব একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। আজ আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আবারও স্বাগত জানাচ্ছি রাশেদ খান। আমরা আলোচনা করছিলাম যে 25 তারিখ যেহেতু তারেক রহমান আসার একটা কথা শোনা যাচ্ছে, সেক্ষেত্রে এই যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা আপনারা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, সেক্ষেত্রে ঝুঁকি আসলে কতটা দেখছেন? দেখেন, অনেকে
লিখছিল, বলছিল, টকশোতে আলোচনা করছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কেন দেশে ফিরছেন না। ওসমান হাদির সাথে যে ধরনের ঘটনা ঘটলো এটি মনে হয় এক ধরনের মানে প্রমাণ যে আসলে কেন তিনি দেশে ফিরছেন না, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কতটুকু উন্নত হয়েছে। অনেকে বলছিল তার মা অসুস্থ, তারপরেও তিনি সন্তান হিসেবে ফিরছেন না। যার মায়ের প্রতি দরদ নাই তার দেশের প্রতি কতটুকু দরদ। দেখেন, এদেশে আধিপত্যবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াই কিন্তু বেগম জিয়া সবসময় চালিয়ে গেছেন এবং তার সন্তান হিসেবে জনাব তারেক রহমান তার বক্তব্য যদি আপনি অ্যানালাইসিস করেন, তিনিও সবসময় এই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং সরাসরি দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান তিনি সবসময় দেন দিয়েছেন। তার মানে দিল্লির বিরুদ্ধে তিনি যে আসলে সোচ্চার, দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে, এটা তো বাস্তব প্রমাণিত। আমি তার মানে তরুণ বয়সের অনেকগুলো বক্তব্য শুনেছি, যে বক্তব্যগুলো সবসময় কিন্তু ওই আগ্রাসনের বিরুদ্ধে। হ্যাঁ, তিনি এখন একটি দলের ভারপ্রাপ্ত হিসেবে প্রধানের দায়িত্ব পালন করছেন, তো সেক্ষেত্রে হয়তো তার বক্তব্য সেই তরুণ বয়সে যেভাবে অগ্নিঝরা ছিল ওটা থাকবে না, স্বাভাবিক। আমিও এই বয়সে যেভাবে কথা বলছি হয়তো বয়সের সাথে সাথে আমারও অনেক বক্তব্য এতটা জোরালোভাবে আমি বলবো না, বাট তারেক রহমান সবসময় ভারতের কাছে এতটা প্রিয় ছিলেন না, এখনও আছেন এটি আমি মনে করি না। তো সেই জায়গায় তাকে নিয়ে অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে। তবে দল হিসেবে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যেহেতু সামনে নির্বাচন, সেক্ষেত্রে বিএনপির জন্য সবথেকে আমার কাছে মনে হয় এক্ষেত্রে সবথেকে ট্রাম্প কার্ড জনাব তারেক রহমান নির্বাচনে জেতার জন্য। এবং জনাব তারেক রহমানের প্রতি কিন্তু মানুষের এক ধরনের মোহ, এক ধরনের আবেগ, এক ধরনের ভালোবাসা, বা তিনি দীর্ঘ সময় পরে দেশে ফিরে আসবেন, এক ধরনের মানে বলা যায় যে মানে ভালোবাসা কাজ করে, বা অনেকটা বলা যায় যে একটা আকর্ষণের মতন। তো বিএনপি আসলে এই জিনিসটা কাজে লাগাতে চায়। আমার কাছে যতটুকু তথ্য রয়েছে, আমি যতটুকু বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলে আমি জেনেছি যে তিনি আসলে দেশে ফিরবেন। এর আগে আমি একটি বক্তব্যে বলেছিলাম যে তফসিল ঘোষণার পরে তিনি অবশ্যই বাংলাদেশে আসবেন, এতটুকু বিএনপির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে। তো যাই হোক, তার তো জীবনের ঝুঁকি আছে। তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, এবং এই হত্যাকাণ্ড শুধুমাত্র আসলে বাংলাদেশের কোনো চক্রান্ত নয়, এর সাথে আন্তর্জাতিক চক্রান্ত ছিল। তার মাকে যেভাবে দীর্ঘ সময় কারাগারে রাখা হয়েছে, তার একমাত্র ভাই তাকেও যেভাবে মানসিক যন্ত্রণা দিয়ে আমি মনে করি এক ধরনের হত্যা করা হয়েছে। এখন বাকি আছেন জনাব তারেক রহমান। তো সেক্ষেত্রে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে জনাব তারেক রহমান কখন আসবেন, তারেক রহমান ফিরতেছেন। বাট ওসমান হাদিকে দেখে আমরা একটা মানে অ্যাজাম্পশন করতে পারি যে জনাব তারেক রহমানকে নিয়ে তাহলে আসলে কী ধরনের আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্ত থাকতে পারে। তো সামগ্রিকভাবে আমি যেটি বলবো যে আমাদের যারা আসলে আমরা জুলাইয়ে ভূমিকা রেখেছি, যারা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি, দেখেন 2018 সালে আমি সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিলাম। সে সময় আমি একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছিলাম। এজন্য কিন্তু আমি এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারি না, যেভাবে আমাকে নির্যাতন করা হয়েছিল। সেই জায়গায় আমি কিন্তু জানি যে এই প্রশাসনে বলেন, সরকারে বলেন, কিভাবে আসলে ওই ফেসিবাদী সেটআপটা রয়েছে। অর্থাৎ আগামীতে যদি নির্বাচন হয়ে যায়, কিন্তু এরপরে যে রাশেদ, একটা বিষয় আমরা দেখছি, যেমন হাদিকে যিনি আসলে গুলি করেছেন বলা হচ্ছে তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন, এবং এখন অবশ্য দেখা যাচ্ছে যে বিভিন্ন দলের মধ্যে তাদের কর্মী আছে বলে বলা যাচ্ছে। সেক্ষেত্রে কি আরও ঝুঁকি বাড়ছে কিনা সেই বিষয়টা আমরা আসবো। তবে দেখছেন ভোটের ট্রেন্ড। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম রাশেদ সঙ্গে, যে ছাত্রলীগের নেতারা বিভিন্ন দলে আছেন, সেই বিষয়টি কিভাবে দেখছেন রাশেদ? দেখেন, ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, প্রথমত ছাত্রলীগের ক্যাডারদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এদেরকে আসলে ওসমান হাদির আশপাশে মানে ভেড়ানো হয়েছে এবং এক ধরনের বন্ধুত্ব তৈরি করেছে তারা, এবং এই বন্ধুবেশেই কিন্তু আসলে গুলি চালিয়েছে। প্রথমত তার মানে কিভাবে সে চলে, কোথায় যায়, কিভাবে আসলে তাকে টার্গেট করলে সেই টার্গেট সফল হবে, এগুলো অ্যানালাইসিস করা হয়েছে এবং এর উপরেই কিন্তু তাকে মানে টার্গেট কিলিং করা হয়েছে। আমার কাছে এটা আসলে আজকেও দেখলাম অনেকে বক্তব্য দিচ্ছে, মানে ওসমান হাদি যে অবস্থায় আছেন, এই অবস্থায় আসলে তিনি এক ধরনের মৃতপ্রায়, যে কারণে সবাই বলছে যে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তো আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাকে ফিরিয়ে দিক, বাট ফেরার সম্ভাবনা কতটুকু সেটি নিয়ে কিন্তু এক ধরনের কনফিউশন আমাদের রয়েছে। তো এই যে ওসমান হাদিকে যারা টার্গেট করলো, কারা? ছাত্রলীগ। দেখেন, ওসমান হাদিকে এইভাবে গুলি করার পরে এক ধরনের ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হয়েছিল
যে এটা হয়তো মির্জা আব্বাস সাহেব এবং তার লোকজন করেছে। বড় দলের কয়েকজন নেতাও কিন্তু এইভাবে বক্তব্য দিয়েছিল। পরবর্তীতে দেখা গেল যে এই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং এর সাথে ভারতের এজেন্টদের এক ধরনের সংযোগ থাকতে পারে। তো এখন প্রশ্ন হলো যে উসমান হাদির সাথে এই ধরনের ঘটনা ঘটলো, এরপরে কে? সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে একটা আসলে হিট লিস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে, আমার নামও সেখানে দেখলাম রয়েছে। এরকম অসংখ্য যারা আসলে গণ অভ্যুত্থানের শক্তি, যারা তরুণ নেতৃত্ব, তাদের নাম রয়েছে। আমি এক্ষেত্রে একটা জিনিস অ্যানালাইসিস করলাম যে কাদের নাম এক্ষেত্রে আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে, যারা ফ্যাসিবাদের দশকদের বিরুদ্ধে কথা বলে, এবং যারা তরুণ। এই তিনটা জিনিস, তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে, তাদেরকে আসলে টার্গেট করা হয়েছে। কোনো সিনিয়র নেতার নাম সেখানে নাই। তো সেই জায়গায় এই যে আগামী নেতৃত্ব যারা যারা বাংলাদেশকে আগামীতে আসলে পরিচালনা করবে, তাদেরকে আমার কাছে মনে হয় এখন থেকে টার্গেট করা হয়েছে। যেমনিভাবে 14 ডিসেম্বর আমরা পালন করলাম না শহীদ বুদ্ধিজীবী দিবস, বাংলাদেশকে মেরুদণ্ডহীন করার জন্য সেই 71-এর সময় থেকে যে ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছিল, আমার কাছে মনে হয় যে 24-এর পরে আগামীতেও যাতে আসলে 53-54 বছরে বাংলাদেশ দাঁড়ায়নি, ঠিক একইভাবে আগামী 50 বছরে যারা নেতৃত্ব দিবে, বাংলাদেশ যাতে মেধাশূন্য হয়, ঠিক ওই মেধাবীদেরকে টার্গেট করা হয়েছে। তো সেই জায়গায় আমি আজকে আর একটা তথ্য পেলাম, আমাদের সভাপতি নুরুল হক নূর, আমাকে প্রশাসন থেকে জানানো হলো যে এই ছেলেটি আসলে আপনাদের কিনা। এবং সেখানে এভারকেয়ার হাসপাতালে যে সময় নুরুল হক নূর উসমান হাদিকে দেখতে যান, তিনি এরপরে সাংবাদিক সম্মেলন করেছেন এবং তার পিছনে একজন ছেলে দাঁড়িয়ে আছে। আমার কাছে জানতে চাওয়া হলো এবং বলা হলো যে সে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত, এই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে। আমি মনে করেছিলাম যে হয়তো ববি হাজ্জাজ ভাইয়ের যে এনডিএম দল রয়েছে, হয়তো ওই দলের কেউ। আমি তাদের সাথে কথা বললাম, খোঁজ নিলাম, আমাকে জানানো হলো যে এনডিএম এর কেউ না। তার মানে কি, নুরুল হক নূরকে টার্গেট করা হয়েছে, ছাত্রলীগকে প্রশিক্ষণ দিয়ে আশপাশে বেড়ানো হচ্ছে যে এই সব বিপ্লবী যারা জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে, যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, তাদের পিছনে আমার কাছে মনে হয় যে এইভাবে ছাত্রলীগ, যুবলীগ এদেরকে ট্রেনিং দিয়ে এই মিছিলের মধ্যে, সমাবেশের মধ্যে, আমরা যেখানে যাচ্ছি এখানে হয়তো তারা ফলো করতেছে, তাদেরকে পাঠানো হচ্ছে। অর্থাৎ এর মাধ্যমে আপনারাও আসলে একটা আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এক্ষেত্রে সরকারের অনেক দায়িত্ব ছিল যে এই বিপ্লবীদেরকে কিভাবে নিরাপত্তা দিবে। দেখেন আমরা কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, এর কারণটা হলো যে তিনি আসলে এই বিপ্লবের চেতনা ধারণ করেন না এবং যারা বিপ্লবী তাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি তিনি ব্যর্থ হয়েছেন। এবং শুধুমাত্র আমাদের ক্ষেত্রে না, পুরো বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। রাশেদ খান, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা নিচ্ছি আরও একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই তৃণমূলে প্রচারণা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, তৃণমূলে প্রচারণা কেমন, এবং যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে, সেক্ষেত্রে টাঙ্গাইল আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন দেখছেন? জি, টাঙ্গাইলে এই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে গোপালপুরে যে নির্বাচনী অফিস রয়েছে সেখানে কিন্তু হামলা করেছিল, ভাঙচুর করেছে এবং কয়েকজন নির্বাচন কর্মকর্তা আহত হয়েছে। আর এছাড়াও এই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরে যে এক প্রার্থী, ঢাকা ৮ আসনের প্রার্থী যে গুলিবিদ্ধ হয়েছে, এ নিয়ে টাঙ্গাইলের প্রার্থীরাও কিন্তু শঙ্কিত। তারাও আশঙ্কা করছে যে টাঙ্গাইলেও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যে কারণে তারা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি আরো বাড়ানোর আহ্বান করেছেন। আর আমার বাম পাশে আছেন জামাতে ইসলামের প্রার্থী আহসান হাবিব মাসুদ এবং আমার ডান পাশে আছেন গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বিথি। আমরা প্রথমে জানতে চাবো জামাতে ইসলামের প্রার্থীর কাছে যে আপনারা তো দিন রাত মানুষের কাছে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, তো এই যে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই নিয়ে আপনারা আইন শৃঙ্খলা কেমন দেখছেন, মানে কি প্রত্যাশা করছেন? আমরা ধন্যবাদ আপনাকে, এখন টিভিকেও ধন্যবাদ। আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, বিশেষ করে ওসমান হাদিকে আঘাত করার পরে আসলে আমরা কিছুটা হলেও শঙ্কিত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করেই এমন হবে কেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আপনি তো গোপালপুরের কথা বললেন, ভূয়াপুরেও কিন্তু ফলদাতে আপনারা দেখেছেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে আমাদের এক কর্মীর পিতাকে আহত করা হয়েছে, আমাদের পথসভার চেয়ারগুলি ভেঙে ফেলা হয়েছে ফলদাতে। সেটা আমাদের ওখানকার প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবির, সেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আছেন বিএনপির
পক্ষ থেকেই বিএনপির লোকজনই এই কাজগুলি করেছে। তো সেই ক্ষেত্রে আমরা পুলিশ প্রশাসন অবশ্য তড়িৎ ভূমিকা আমরা বেশ প্রশংসা করতে হয়। তারা তড়িৎ ভূমিকা নিয়েছেন এজন্য। তো আমরা টাঙ্গাইলেও প্রচারণা চালাচ্ছি। টাঙ্গাইল ৫-এ ব্যাপক ভিত্তিতে আমরা সাড়া পাচ্ছি এবং অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এটা আমার মনে হচ্ছে যে একটা অলৌকিক বিষয় যে ভোটাররা এত সাড়া দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের কাছে একটা মিরাকেল। আজকেও সকালবেলা একজন এসে আমাকে বলছেন, ভাই ৪৬টা বাড়িতে গিয়েছি। ৪৬টা বাড়ির মধ্যে মাত্র ৩টা বাড়ি অন্য প্রার্থীকে ভোট দিবে, আর ২টা বাড়ি হলো দোদুল্যমান। আর সবগুলি ভোটাররা বলছে, ভাই এইবার দাঁড়িপাল্লাকে ভোট দিবে, আপনাকে ভোট দিবে। কাজে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এই সাড়াটা আমরা ধরে রাখতে চাই। এই জন্য দরকার হচ্ছে আইন শৃঙ্খলা, সুষ্ঠু আইন শৃঙ্খলা এবং কোনো ভীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে, বর্তমান ইন্টারিম সরকারকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। আজকে দাবি উঠেছে যে তারা যদি ভূমিকা রাখতে না পারেন তাহলে তারা পদত্যাগ করবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন যাচ্ছি বিরতিতে। ভোটের ট্রেনে আবারও স্বাগত জানাচ্ছি টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ। আমার ডান পাশে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বিথি। আমরা তার কাছে জানবো যে ভোটের যে জাতীয় সংসদ নির্বাচন, সেটির আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন আর কেমনটা প্রত্যাশা করেন। সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। শুরুতেই আসলে আমি যেটা বলতে চাই যে আপনারা জানেন যে তফসিল ঘোষণার ঠিক পর দিনই আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র ওসমান হাদির উপরে যে হামলা করা হয়েছে। সিইসি অর্থাৎ নির্বাচন কমিশন এটাকে আপনার বিচ্ছিন্ন ঘটনা বলে তারা দাবি করছেন। আমি শুরুতেই এই ধরনের মন্তব্যের মানে নির্বাচন কমিশনের এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং এই যে সিইসি যে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন যে কথা বলছেন, তাদের এই দায়িত্ব জ্ঞানহীন কথা থেকে আসলে বোঝা যাচ্ছে যে আমরা আসলে কতটা জননিরাপত্তা কিংবা এই নির্বাচনের পরিবেশ আসলে কেমন হতে পারে সেটা নিয়ে যে সকলেই আশঙ্কাগ্রস্ত। আমরা বলবো যে আমাদের দল জিএসএ গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা বারবার বলার চেষ্টা করেছি যে বিচার সংস্কার এবং নির্বাচন এটি হচ্ছে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। বিচার সংস্কার প্রশ্নে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে বা সেটা প্রক্রিয়া চলছে, অন্তর্বর্তীকালীন সরকার সেটা চালাচ্ছেন। কিন্তু এখন যে আলাপটা সেটা হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ নির্বাচনের পরিবেশ নিয়ে। তো আমরা আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা বলেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে যদি একটা নির্বাচনী পরিবেশের একটা মনিটরিং কমিটি গঠন করা যায়, তাহলে এই যে এই ধরনের যে শঙ্কা, এই ধরনের যে আশঙ্কা, এই যে প্রার্থীদের উপরে হামলা আমরা দেখতে পাচ্ছি যে গুপ্তভাবে অর্থাৎ পতিত আওয়ামী লীগ তারা নানাভাবে লোক ভাড়া করে হলেও তারা প্রার্থীদের উপরে তারা হামলা করছে এবং তারা সেটি বলছেও যে তারা এই ধরনের হামলা আরো করবেন কিংবা তারা হত্যা চেষ্টা আরো করবেন। ধন্যবাদ। আমরা তো টাঙ্গাইলের 12টি উপজেলা নিয়ে 8টি সংসদীয় আসন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 33,34,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আমরা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানতে পারি। তো সাকিব, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে ভোটের ট্রেনের সর্বশেষ। ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যারাই অতিথি ছিলেন সবাই কিন্তু আসলে মোটা দাগে বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন। আজকের মতো শেষ করছে, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।